আজকের আমি ক্লাস 9-এর কোষে দেখি 11.1-এর এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলি করব। যে সমস্ত নতুন দর্শক আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেমন? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখো, এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলি করার আগে এই রাশিবিজ্ঞান সংক্রান্ত কিছু বিষয় খুব ভালো করে জানতে হবে, তা নাহলে অঙ্ক করার সময় খুব অসুবিধা হবে। তাহলে চলো আগে আমরা এই রাশিবিজ্ঞানের যে তথ্যগুলো আছে সেগুলো আগে আমরা খুব ভালো করে বুঝে নিই। দেখো, প্রথমে জানবো কাঁচা তথ্য, মানে র ডাটা কি। তাহলে কাঁচা তথ্যটা কি? দেখো, ভিডিওটা যাতে খুব লম্বা না হয় তাই আমি কি করেছি, খাতায় লিখে রেখেছি যাতে বোঝাতে খুব সুবিধা হয়। তো তোমাদের বইতে দেখো, টেক্সট বুকে 151 নম্বর পেজে দেখো একটা তথ্য দেয়া আছে। গ্রামের 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ টাকায় দেয়া আছে। দেখো, 50টি পরিবারের দৈনিক খরচটা দেয়া আছে কিসে? টাকায়। কোনো একটা পরিবারে মনে করো দৈনিক 145 টাকা খরচ হয়, আবার কোনো একটা পরিবারের দৈনিক 150 টাকা খরচ হয়, আবার কোনো একটা পরিবারের দৈনিক খরচ 90 টাকা। দেখো, 145, 150, 90 এই যেভাবে 50টি পরিবারের যে দৈনিক খরচের একটা তালিকা দেয়া আছে, এই তালিকা, এইরকম তালিকা দেয়া থাকলে তাকেই বলা হয় কাঁচা তথ্য বা র ডাটা। তাহলে দেখো আবার চলটা কি? চল, ভ্যারিয়েবল, পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে। তাহলে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে। দেখো, পরিবারের দৈনিক খরচ একটি চল। কেন? একটা পরিবারের আজকের যদি 200 টাকা খরচ হয়, কালকের 250 টাকা হতে পারে, তারপরের দিন হয়তো 150 টাকাও খরচ হতে পারে। তাই বলছে পরিবারের দৈনিক খরচ একটি চল, কারণ পরিবারের দৈনিক খরচ পরিবর্তনশীল। তাহলে এই চল হচ্ছে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল একটু দেখে নাও। দৈনিক খরচ এক্স টাকায় আছে, কোনো পরিবারে 75 টাকা খরচ হচ্ছে, আবার কোনো পরিবারে 90 টাকা খরচ হচ্ছে, 110 টাকা খরচ হচ্ছে। দেখো, ঠিক সংখ্যাগুলো দেখো পরপর পরিবর্তন হচ্ছে, তাই চল হচ্ছে পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল সংখ্যাগত মানকে বলা হয় চল। এই চলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন চল আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চল। তাহলে এই বিচ্ছিন্ন চল আর অবিচ্ছিন্ন চলটা কি আমরা এবার একটু জেনে নেব। দেখো, বিচ্ছিন্ন চলটা কি বলছে, দেশের কোনো নদীর সংখ্যা বা কোনো পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চল। এখন নদীর সংখ্যা, পরিবারের সংখ্যা, এগুলো বিচ্ছিন্ন চল কেন? কারণ কোনো নদীর সংখ্যা আমরা বলতে পারি 10টা নদী, 5টা নদী, এরকম ঠিক আছে, কিন্তু কখনো এরকম বলা যায় যে 5.5টা নদী বা 2.5টা নদী বা 3.5টে নদী? বা কোনো পরিবারের সংখ্যা 3.5 জন, 4.5 জন এরকম হয় না। একটা নির্দিষ্ট সংখ্যা একটা নির্দিষ্ট মানে হয়, 10 জন, 5 জন, 15 জন এরকম একটা হয়। তো এই ধরনের চলকে বলা হয় বিচ্ছিন্ন চল। এবারে দেখো, অবিচ্ছিন্ন চলটা কি? অবিচ্ছিন্ন চল হলো কোনো ছাত্রের ওজন, উচ্চতা হলো অবিচ্ছিন্ন চল। ওজন, কোনো ছাত্রের ওজন মনে করো 40 কেজি 500 হতে পারে, তারপরে 50 কেজি 200 গ্রাম হতে পারে, আবার কোনো ছাত্রের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে পারে, 4.5 ফুট হতে পারে। তো এগুলো কিন্তু অবিচ্ছিন্নভাবে হতে পারে, ঠিক আছে? তো এগুলো নির্দিষ্ট সংখ্যা, ওজন যেমন 50 কেজি এরকমও হতে পারে, আবার 50 কেজি 500 গ্রামও হতে পারে। তো এই ধরনের চলকে বলা হয় অবিচ্ছিন্ন চল। এরপরে দেখো, আমরা জানব চলের প্রসারটা কি। চলের প্রসার, চলের প্রসার, আগে সংজ্ঞাটা দেখে নাও। কোনো প্রদত্ত রাশিতত্ত্বের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার, যেটাকে ইংরেজিতে রেঞ্জ বলে। তাহলে দেখো, সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ চলের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের অন্তর। অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, অন্তর কথার অর্থ বিয়োগ। তাহলে দেখো একটু চলের প্রসারটা তোমাদের টেক্সট বুকে দেখো, পেজ নাম্বার 152, পেজ নাম্বার 152তে বলা আছে। দেখো যে এখানে যে চলটা আছে, যে সর্বোচ্চ মান কত, এই যে চলের সর্বোচ্চ মান কত আছে 275, আর সর্বনিম্ন মান কত 75। তাহলে সর্বোচ্চ মান 275 আর সর্বনিম্ন মান হচ্ছে
75। তার মানে সর্বোচ্চ মান থেকে আমরা যদি সর্বনিম্ন মানের বিয়োগ করি তাহলে আমরা প্রসার পাবো। তাহলে প্রসার সমান সমান সূত্রটা কী হবে দেখো, সর্বোচ্চ মান মাইনাস চলের সর্বোচ্চ মান মাইনাস চলের সর্বনিম্ন মান। যেমন দেখো 275 মাইনাস 75, তাহলে 275 থেকে 75 বাদ দিলে 200, তাহলে এই 200 হলো ওই চলের প্রসার। এরপরে দেখো শ্রেণী অন্তর, ক্লাস ইন্টারভেল, এটা কি? শ্রেণী অন্তরটা কি বা কাকে বলে? বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে কতকগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এই রকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। দেখো, বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে, তো বিস্তৃত প্রসারটা কি? বিস্তৃত প্রসার হচ্ছে, দেখো এখানে দেখো 70 থেকে 105, 70 থেকে 105 আছে, আবার 105 থেকে 140 আছে। তাহলে এদের মধ্যে 70 ছিল 105, এই যে বিস্তৃতিটা হচ্ছে এই বিস্তৃতি এদের অন্তর, অর্থাৎ 105 থেকে 70 যদি আমরা বাদ দিয়ে দিই, 105 থেকে 70 বাদ দিলে কত হবে? 35 হবে। তাহলে এই 35 হলো এই শ্রেণী অন্তর। তাহলে বুঝলে? দেখো শ্রেণী অন্তরটা তাহলে বোঝা গেল। শ্রেণী অন্তরের প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, খুব ভালো করে দেখে নাও। তোমাদের টেক্সটবুকের 152 নম্বর পেজে বলা আছে যে কিন্তু শ্রেণী অন্তরের সংখ্যা কত নেব? শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়, কারণ শ্রেণী অন্তরের সংখ্যা খুব কম হলে ভ্রম শূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে যদি শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম হয় তাহলে সংখ্যাটা খুব ছোট হয়ে যাবে, তখন ভ্রম শূন্যতা মানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আবার কি বলছে, শ্রেণী অন্তরের সংখ্যা খুব বেশি হলে, অর্থাৎ 30-এর বেশি যদি হয় তাহলে সেটা কি হচ্ছে, পরিশ্রম সাধ্য হয়ে পড়ে। মানে সেই বড় বড় সংখ্যা আসবে, সেই বড় বড় হিসাব মেলাতে অনেকটা পরিশ্রম করতে হবে। তাই শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম বা এবং 30-এর বেশি হওয়া উচিত নয়। এখান থেকে তোমাদের একটা অবজেক্টিভ প্রশ্ন আসে পরীক্ষায়, যে শ্রেণী অন্তরের সংখ্যা কতগুলি নেব বা কত হওয়া উচিত? তখন বলতে হবে যে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়, বা শ্রেণী অন্তরের সংখ্যা নেওয়া হবে 5-এর কম বা 30-এর বেশি নয়, এটাই। এরপরে দেখো পরিসংখ্যাটা কি? এরপরে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা ক্লাস ফ্রিকোয়েন্সি, কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলে। কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলে। দেখো পরিসংখ্যা বলতে দেখে নাও, এই যে টেবিলটা আছে দেখো, যে 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, 175 থেকে 210, আবার 210 থেকে 245, 245 থেকে 280। তাহলে এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীতে দেখো 70 থেকে 105, এই শ্রেণীর মধ্যে এত টাকা মানে 70 থেকে 105 টাকা খরচ হয় এরম পরিবারের সংখ্যা কত? 7 জন। অর্থাৎ এই শ্রেণীর পরিসংখ্যা হলো 7। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে পরিসংখ্যা। তারপরে দেখো শ্রেণী সীমা, ক্লাস লিমিট। শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলে। তাহলে শ্রেণী সীমাটা কি? শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয় শ্রেণী সীমা বলে। যেমন মনে করো এখানে একটা শ্রেণী আছে দেখো, 70 থেকে 105, তো 70 থেকে 105 এই শ্রেণী অন্তর যে প্রান্তস্থ মানদ্বয়কে, তাহলে এই যে 70, তাহলে এই প্রান্তস্থ মান এই 70 থেকে যে 105 আছে, তাহলে এই প্রান্তস্থ মান মানে মানদ্বয়কে, কেন বলছি একটা 70 আছে একটা 105 আছে, তাহলে এই মানদ্বয়কে বলা হয় শ্রেণী সীমা। এই শ্রেণী সীমা আবার দেখো দুই প্রকারের। শ্রেণী সীমা দুই প্রকার আছে। কি কি? একটা নিম্ন সীমা লোয়ার ক্লাস লিমিট, আর একটা হচ্ছে ঊর্ধ্ব সীমা আপার ক্লাস লিমিট। তাহলে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমাটা কি?
দেখো একটা শ্রেণী আছে 70 থেকে 105, তাহলে এইটাকে বলা হয় নিম্ন সীমা, আর এইটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে শ্রেণীর প্রথম যে সংখ্যা যেটা থাকবে সেটাকে নিম্ন সীমা বলা হয়, আর পরে সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে সীমা হচ্ছে দুটো, একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। যেমন এখানে দেখিয়েছি যে 105 থেকে 140 শ্রেণীটির নিম্ন সীমা তাহলে কত? নিম্ন সীমা নিশ্চয়ই 105, আর ঊর্ধ্ব সীমা কত হবে? 140। এরপরে দেখো এই শ্রেণী সীমা আবার দুইভাবে প্রকাশ করা হয়। শ্রেণী সীমাটা দুইভাবে প্রকাশ করা হয়। সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তো আমরা প্রথমে জানব এই শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা কি। শ্রেণী বহির্ভূত পদ্ধতি দেখো তোমাদের টেক্সট বুকের 153 নম্বর পেজে দেখো বলা আছে। কি বলা আছে দেখো? শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয়। শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, সেটি ঠিক পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। তো এটা একটু ভালো করে দেখো। দেখো মনে করো একটা শ্রেণী আছে 70 থেকে 105। মনে করো 70 থেকে 105 একটা শ্রেণী আছে। তাহলে এই শ্রেণীর মধ্যে আমরা কতগুলো, এই 105 সংখ্যাটা কি, এই মানটা কি আমরা এই শ্রেণীর মধ্যে নেব? না, এইটা নেব না। এটা হচ্ছে পরের শ্রেণীতে আমরা নেব। ঠিক আছে, এখানে নেব 104 পর্যন্ত নেব, 70 থেকে 104 এরকমভাবেই নিতে হবে। তাহলে দেখো এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে বলা আছে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা। মনে করো কোনো একটা শ্রেণী এরকম আছে যে 70 থেকে 105, তাহলে ঠিক পরবর্তী শ্রেণীর এই শ্রেণীর নিম্নসীমা এটাই নিম্ন, আর এইটা হচ্ছে ঊর্ধ্বসীমা। এটা নিম্নসীমা, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে 70 থেকে 105। আবার দেখো পরের শ্রেণীটা শুরু হবে এই 105 থেকে 140। তাহলে কি হলো? এর নিম্নসীমা 70 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 105। তাহলে এই যে 105 যে সংখ্যাটা, এটা কিন্তু এই শ্রেণীর মধ্যে আমরা ধরবো না। এই 105টা কোন শ্রেণীতে ধরবো? ঠিক তার পরবর্তী শ্রেণীতে আমরা ধরবো। কিন্তু এখান থেকে দেখো 105 থেকে 140, আবার এই 140টা কিন্তু আমরা এই শ্রেণীর মধ্যে ধরবো না। এটা ধরবো কোথায়? পরবর্তী শ্রেণী আবার শুরু হবে দেব 140 থেকে 175। তার মানে এই 140টা আমরা পরবর্তী শ্রেণীর মধ্যে ধরবো। তার মানে এখানে আমরা নেব 139 পর্যন্ত নেব। আবার এই 140 থেকে এখানে নেব 174 পর্যন্ত। ওই জন্য এখানে দেখো কি বলা আছে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ পায়। দেখো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে এটাই 105। তাহলে পরবর্তী শ্রেণীর ক্ষেত্রে কী হবে? এই 105 আবার হয়ে যাবে এই নিম্নসীমা হয়ে যাবে। আবার দেখো এখানে ঊর্ধ্বসীমা আছে 140, ঠিক পরবর্তী শ্রেণীর দেখো এই 140টাই আবার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয়ে যাচ্ছে। ওই জন্য কি হয় যে নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, কারণ এই শ্রেণীর যে 105 যে ঊর্ধ্বসীমা আছে এটা কিন্তু এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই 105 অন্তর্ভুক্ত হবে পরের শ্রেণীর নিম্নসীমা। ওকে, এরপরে দেখো শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা কি? শ্রেণী বহির্ভূত, দেখো এই পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়।
বলছে এই পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর, খুব ভালো করে বুঝে নাও, এই শ্রেণীর পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। যেমন দেখো এখানে আমি দেখিয়েছি যে 60 থেকে 69, তাহলে 60 থেকে যে 69-এর যে শ্রেণীটা রয়েছে, এই শ্রেণীটা কিন্তু এই 60 থেকে 69, এই শ্রেণীর মধ্যে কিন্তু এই 69 পর্যন্তই ধরতে হবে। কেননা ঠিক তার পরবর্তী শ্রেণীটা শুরু হচ্ছে, দেখো এই 69-এর পরে কত, 70, তাহলে 70 থেকে আবার 79 পর্যন্ত। তার মানে কি, এই 60 থেকে 69 পর্যন্ত এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, মানে 69 পর্যন্তই ধরতে হবে। এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে। আবার পরবর্তী শ্রেণীটা শুরু হয়েছে দেখো 70 থেকে 79, তারপরে শ্রেণীটা আবার শুরু হয়েছে দেখো 80 থেকে, ঠিক 79-র পরবর্তী সংখ্যা 80 থেকে 89 পর্যন্ত। তাহলে এই 79 এই মানটা কিন্তু আমরা এর মধ্যেই, এই শ্রেণীর মধ্যেই নেব। আমরা দেখলাম যে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কি আছে, যে এখানে ঊর্ধ্বসীমা যে 105 আছে, এই 105টা কিন্তু এই শ্রেণীর মধ্যে ধরবো না, এটা ধরবো পরবর্তী শ্রেণীতে। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি হবে, যে সংখ্যাটা দুটো বলা থাকবে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা, সেটা ওই শ্রেণীর মধ্যেই ধরতে হবে। ওকে, এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এরপরে দেখো এই যে এখানে দেখে নাও, মনে করো এই 60 থেকে 69 পর্যন্ত একটা শ্রেণী আছে, তাহলে পরের শ্রেণীটা শুরু হচ্ছে 70 থেকে 79। তাহলে দেখো এখানে 60 থেকে 59 পর্যন্ত হচ্ছে, ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে শুরু হচ্ছে 70 থেকে 79। তাহলে এই 69 থেকে 70 এখানে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তাহলে কি হবে, ওই জন্য কি হয়েছে, এই গ্যাপের হিসাবটা সঠিক রাখার জন্য এই শ্রেণী সীমা থেকে, অর্থাৎ শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে শ্রেণী সীমানার সৃষ্টি হয়েছে। তো শ্রেণী সীমানাটা কি দেখো, শ্রেণী সীমানা ক্লাস বাউন্ডারিজ দেখে নাও। শ্রেণী সীমানাটা কি, কোনো রাশিতত্ত্বের ক্রমিক শ্রেণী সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়। এই শ্রেণী সীমানার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শ্রেণী সীমান্ত। শ্রেণী সীমানা আর শ্রেণী সীমান্ত একই, দুটো কথাটা একই। তো দেখো তাহলে কি হচ্ছে, এখানে যে 60 থেকে 69 আবার 70 থেকে 79, তাই 69 থেকে 70 এর মধ্যে যে একটা গ্যাপ আছে 1, এই গ্যাপটা পূরণের জন্য এখানে কিন্তু শ্রেণী সীমানা তৈরি করা হয়েছে। এই শ্রেণী সীমানা আবার দুই প্রকারের হয়। বলছে ক্ষুদ্রতর মানটিকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, আর বৃহত্তর মানটিকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তো এখানে আমরা শ্রেণী সীমার ক্ষেত্রে আমরা কি দেখেছি, এইটা নিম্ন আর এটা ঊর্ধ্ব। তো এর ক্ষেত্রে কি হবে, এটা হবে নিম্ন শ্রেণী সীমানা, আর এটা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তো এখানে একটা কথা আমি বলে রাখি, যে যখন শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কোনো অঙ্ক করব, সেক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমার নিম্ন আর ঊর্ধ্ব একই হবে। আবার শ্রেণী সীমানাও কিন্তু ঊর্ধ্ব আর নিম্ন একই হবে। এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে। কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা আলাদা হবে, কারণ ওর নিম্ন শ্রেণী সীমা আলাদা হবে আর নিম্ন শ্রেণী সীমানাও আলাদা হবে। এটা খেয়াল রাখবে, এটা যেন গুলিয়ে ফেলো না। বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা নিম্ন ঊর্ধ্ব যা হবে, অন্তর্ভুক্ত ক্ষেত্রে শ্রেণী সীমানার ক্ষেত্রে কিন্তু তাই হবে। বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই থাকবে, কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে হলে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা আলাদা হবে। এটা একটু খেয়াল রাখবে।
তো দেখো শ্রেণী সীমানাটা কিভাবে বের করতে হয়। এখানে দেখো, তাহলে ক্ষুদ্রতম মানটিকে আমরা নিম্ন শ্রেণী সীমানা বলবো, আর বৃহত্তর মানটিকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা বলবো। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমার অন্তর ডি। মনে করো আমাদের এখানে 60 থেকে 69 একটা শ্রেণী আছে, তাহলে এইটাকে কি বলছি আমরা? এটাকে বললাম নিম্ন শ্রেণী সীমানা, আর এটাকে বলবো ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে এদের যে অন্তর, অর্থাৎ এই 69 থেকে যদি 60 আমরা বাদ দিয়ে দিই তাহলে 1 হয়। এই 1কে ডি বলছে, তোমাদের টেক্সট বুকেই আছে, দেখো ওই 1কে ডি বলছে। কি বলছে? কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এটা এখানে ভুল হয়েছে, সরি। এখানে মনে করো 60 থেকে 69, তো এখানে এই 70 থেকে 79। তাহলে এখানে কি হচ্ছে যে কোনো শ্রেণীর সীমানা ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমানাটা কোনটা? এইটা হচ্ছে ঊর্ধ্ব সীমানা, এটা ঊর্ধ্ব সীমানা। ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা এটাই হবে। তাহলে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমানা আর ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানার অন্তর মানে দেখো, আমরা যদি এখানে ঊর্ধ্ব সীমানা কত, ঊর্ধ্ব সীমানা আছে 69 আর নিম্ন সীমানা আছে 70। তাহলে যদি আমরা এই 70 থেকে 69 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 1। এই 1টাকে ডি দ্বারা প্রকাশ করছে। তাহলে শ্রেণী সীমানাটা কিভাবে তৈরি করব? দেখো এখানে টেক্সট বুকে 153 নম্বর পেজে বলা আছে যে ওই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা সঙ্গে কি হবে? বিয়োগ হবে d/2 আর ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে দেখো কি হচ্ছে, d/2 প্লাস হচ্ছে। কিভাবে? ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, একটু দেখে নাও। যদি আমরা এখানে আমরা কি করলাম, 70 থেকে 69 বিয়োগ করলে 1 হয়। এই 1কে যদি আমরা দেখো, এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? এখানে 0 দিয়ে একটা শূন্য নিলে তাহলে 5 দুগুণে 10, তাহলে দেখো এই 0.5 হচ্ছে। তার মানে এই শ্রেণীটির নিম্ন সীমা তৈরি হবে, মনে করো 70 মাইনাস 0.5। তাহলে 70 থেকে 0.5 বাদ দিলে কত হবে? নিশ্চয়ই 69.5 হবে। আবার দেখো ঊর্ধ্বসীমাটা তৈরি হবে, ঊর্ধ্বসীমা কীভাবে তৈরি হবে? এর ঊর্ধ্বসীমা কত ছিল? 69। তাহলে এর ঊর্ধ্বসীমাটা তৈরি হবে কিভাবে? দেখো এখানে তো 70 থেকে 70 আছে, তার থেকে আমি, এটা নিম্ন সীমা ছিল, তার থেকে বিয়োগ করলাম, আর এটা ঊর্ধ্বসীমা হচ্ছে 89। তাহলে এর সঙ্গে কিন্তু এই 0.5 প্লাস হবে, অর্থাৎ 70.5 হবে। বুঝতে পারলে কি? দেখো আরেকবার বলছি, খুব ভালো করে মন দিয়ে ভালো করে শুনে নাও। যে কোনো শ্রেণীর যখন দেখবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, দেখো অন্তর্ভুক্ত পদ্ধতিতে আবার বলছি, যেখানে যে ঊর্ধ্বসীমা, এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 69, ঠিক পরের শ্রেণী শুরু হচ্ছে দেখো পরবর্তী সংখ্যা অর্থাৎ 70 থেকে। এটা এরকম থাকলে বুঝতে হবে এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। তখন কি করতে হবে? আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে। তো শ্রেণী সীমানা বের করতে গেলে তখন সেই শ্রেণীটা তৈরি হবে কি? নিম্ন সীমার সঙ্গে, নিম্ন সীমা মানে এটা বোঝাচ্ছে, এটা নিম্ন সীমা হবে। এই নিম্ন সীমার সঙ্গে কি করব? এদের যে গ্যাপ 1, মানে এই নিম্ন সীমানা থেকে উচ্চ সীমা যদি আমরা বিয়োগ করি তাহলে 1 হচ্ছে। সেই 1টা 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 0.5 হচ্ছে। ওই 0.5টা নিম্ন সীমা থেকে বিয়োগ হবে, আর ঊর্ধ্ব সীমা থেকে কি হবে? প্লাস হবে। এটা খেয়াল রাখবে। এরপরে দেখো শ্রেণী দৈর্ঘ্যটা কি? শ্রেণী দৈর্ঘ্য বলছে কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তোমাদের টেক্সট বুকে দেখো
154 নম্বর পেজে, টেক্সট বুকে 154 নম্বর পেজে কি বলা আছে? কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। তাহলে শ্রেণীদৈর্ঘ্য সূত্রটা কি হবে? যে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা বিয়োগ নিম্ন শ্রেণীর সীমানা। মনে করো একটা শ্রেণী আছে এই 60 থেকে 69, তাহলে এই শ্রেণীর মধ্যমান কি হবে? এই শ্রেণীর মধ্যমান হবে, এটা কি উচ্চ শ্রেণীর সীমানা, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা, আর এটা হচ্ছে উচ্চ শ্রেণীর সীমানা। এই নিম্ন শ্রেণীর সীমানা আর উচ্চ শ্রেণীর সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? মধ্যমান পাওয়া যাবে, এদের মধ্যমান পাওয়া যাবে। কিন্তু দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে যে এটা 60 আছে, এটা 69 আছে, তো এখানে 59.5 আর 69.5 কেন হলো? একটু আগেই যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত। দেখো এখানে 60, তাহলে নিশ্চয়ই এই পরের শ্রেণীটা নিশ্চয়ই শুরু হবে, দেখো এই 70 থেকে 69, তাহলে এই যে 69 আর 70-এর মধ্যে যে গ্যাপ আছে, 70 থেকে যদি এই 69 বাদ দেওয়া হয়, তাহলে গ্যাপ হচ্ছে কত? 1, ফাঁকা হচ্ছে এই 1, এই 1কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? এই 1কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 0.5, অর্থাৎ এই 60 থেকে যদি, দেখো 60 থেকে যদি 0.5 বিয়োগ করা হয়, 60 থেকে 0.5 বিয়োগ করলে নিশ্চয়ই 59.5 হবে, আর 59-এর সঙ্গে যদি 0.5 যোগ করা হয় তাহলে কি হবে? 59-এর সঙ্গে 0.5 যোগ করলে কি হবে? 59.5 হবে। তাহলে এটা হচ্ছে শ্রেণীর সীমানা, এটা তখন নিম্ন শ্রেণীর সীমানা হবে, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা হবে। তো মধ্যমান বের করতে গেলে কি হয়? সেই ঊর্ধ্ব শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণীর সীমানা বিয়োগ করতে হবে। অর্থাৎ এ দেখো 69.5 থেকে 59.5 বিয়োগ করেছে 10, তাহলে এই 10 হলো এই শ্রেণীটার শ্রেণীদৈর্ঘ্য। বোঝা গেল? এরপরে দেখো শ্রেণী মধ্যমানটা কি? শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যক এটা কি? মিড ভ্যালু অর ক্লাস মার্ক। চলের যে মান শ্রেণী সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে তাকে ওই শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক বলে। এই শ্রেণী মধ্যমা বের করতে গেলে কি করতে হবে? ঊর্ধ্ব শ্রেণীর সীমা প্লাস নিম্ন শ্রেণীর সীমা দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তো মনে করো কোনো শ্রেণী আছে 60 থেকে 70, কোনো একটা শ্রেণী আছে মনে করো 60 থেকে 70, তাহলে এই শ্রেণীটার আমরা মধ্যমান বের করব। তো মধ্যমান বের করতে গেলে কি করতে হবে? তাহলে লিখব যে মধ্যমান সমান সমান কি বলেছে? ঊর্ধ্ব শ্রেণীর সীমা, তাহলে ঊর্ধ্ব শ্রেণীর সীমা কোনটা? 70, প্লাস নিম্ন শ্রেণীর সীমা, নিম্ন শ্রেণীর সীমা কোনটা? 60 আছে, একে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 70 আর 60 যোগ করলে কত হয়? 130 হবে। 130কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে? 130কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে দেখো এটা কাটো, 6 দুখানে 12, আর তাহলে 1, 5 দুখানে 10, তাহলে 65। তাহলে দেখো 70 মানে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা প্লাস নিম্ন শ্রেণীর সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, করে কত পেলাম? 65। তাহলে এই শ্রেণীর মধ্যমান হলো বা শ্রেণী মধ্যক হলো 65। এরপরে দেখো পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। দেখো তোমাদের টেক্সট বুকে আছে, দেখো 152 পেজে, 154 পেজে দেখো পরিসংখ্যা ঘনত্ব এখানেই আছে। তো পরিসংখ্যা ঘনত্ব বের করতে গেলে সূত্রটা কি আছে? দেখো পরিসংখ্যা ঘনত্ব সমান সমান উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। মনে করো এখানে দেখো একটা শ্রেণী আছে 70 থেকে 105,
তাহলে এর পরিসংখ্যা কত? 7 আছে। আর উক্ত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য মানে কত? 105 থেকে 70 বিয়োগ করলে যেটা হবে, মনে করো 105 থেকে যদি আমরা 70 বিয়োগ করি, 105 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 35 হবে। তাহলে এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এই পরিসংখ্যাকে এই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে এই 70 থেকে 105 এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। বোঝা গেল? দেখো, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা। উক্ত শ্রেণী আমরা যে 70 থেকে 105 এই শ্রেণীর পরিসংখ্যা কত? 7। তাহলে উক্ত শ্রেণীর দেখো পরিসংখ্যা আমরা পেলাম 7 বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণীটা কি ছিল? 70 থেকে 105। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? এই 70 থেকে 105 এটা হচ্ছে শ্রেণী, আর শ্রেণী দৈর্ঘ্য কী হবে? 105 থেকে 70 বিয়োগ করতে হবে। 105 থেকে 70 বাদ দিলে কত হবে? 35। তো এই 35 দিয়ে 7কে 35 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে শ্রেণী দৈর্ঘ্য। তো এখানে দেখো, যদি 35 দিয়ে আমরা এই 7কে ভাগ করি তো এখানে 0 দিয়ে 0 নিলাম, তাহলে 35 দুখানে 70, অর্থাৎ 70 থেকে 105 এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে 0.2। এরপরে দেখো আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যাটা কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। বলছে কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা বলে। তো আপেক্ষিক পরিসংখ্যা বের করতে গেলে কী করতে হবে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যা। দেখো এই ছকটা, দেখো 152 নম্বর পেজে এই ছকটা। মনে করো আবার এই একই শ্রেণী দিয়েই বারবার বলছি, ভালো করে বুঝে নাও। 70 থেকে 105, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত? 7 আছে। আর মোট পরিসংখ্যাটা কত? দেখো মোট পরিসংখ্যা হচ্ছে 7, 13, 20, 20, 11 হচ্ছে 31, 31, 13 হচ্ছে 44, 44 আর 4 48, 48 আর 2 50। তার মানে এই শ্রেণীটির মোট পরিসংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা এই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা পাবো কিভাবে? আপেক্ষিক পরিসংখ্যা পেতে গেলে আমাদের সূত্রটা আছে, দেখো এখানে বলা আছে যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা। তাহলে আমরা যদি এই শ্রেণীটাই নিয়ে নিই, যে 70 থেকে 105 এই শ্রেণীটা নিয়ে নিই, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা আমরা কত দেখলাম? দেখো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বলা আছে 7। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7 বাই, আর মোট পরিসংখ্যা কত? আমরা যোগ করে পেলাম 50। তাহলে এটাই। এইবারে এটা ভাগ করতে হবে। 0 দিয়ে 0 নাও, 1 দিলে 50। তাহলে এখানে কত হবে? 20 নামবে, দশমিকের জন্য 0, তাহলে এখানে 4 50 200। তাহলে 0.14 হবে এই শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা বোঝা গেল। তো যদি দেখো অনেক সময় পরিসংখ্যার শতকরা হার বের করতে বলে, পরিসংখ্যার শতকরা হার বের করতে গেলে কি করতে হবে দেখে নাও। দেখো পরিসংখ্যার শতকরা হার, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। আপেক্ষিক পরিসংখ্যাকে শতকরায় প্রকাশ করলে তাকে বলা হয় পরিসংখ্যার শতকরা হার। বলছে পরিসংখ্যা শতকরা হার সূত্র কী হবে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা, মানে এই সূত্রটাই, দেখো এইটাই উক্ত শ্রেণীর পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শুধু একটাই পার্থক্য, এটা যেহেতু শতকরা বলছে ওই জন্য এর সঙ্গে 100 গুণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে পরিসংখ্যা শতকরা হার। বুঝে গেল? এরপরে দেখো আপেক্ষিক পরিসংখ্যা হয়ে গেল। এরপরে দেখো আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটা কি এটা জানবো, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটা কি দেখে নাও। বলছে পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী পরিসংখ্যাগুলিকে ক্রমে পরপর যোগ করে নতুন পরিসংখ্যা পেয়েছি। এই পরিসংখ্যা বিভাজন তালিকাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে দেখো
ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা কি হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি আছে দেখো, উপরের পরিসংখ্যা বিভাজন তালিকা, এই যে তালিকাটা আছে, তালিকাটা দেখো একটু, 30 থেকে 30 অথবা 30-এর বেশি, 40 অথবা 40-এর বেশি, 50 অথবা 50-এর বেশি, 60 অথবা 60-এর বেশি, 70 অথবা 70-এর বেশি, এইভাবে আছে। তো দেখো এখানে 30 অথবা 30-এর বেশি, 30 অথবা 30-এর বেশি বলতে কী বোঝাচ্ছে, এখানে যতগুলো শ্রেণী আছে সবার পরিসংখ্যাই যোগ করতে হবে 30 বা 30-এর বেশি, কারণ 30 থেকে 30-এর বেশি মানে এখানে তো 100 পর্যন্ত, 100-রও বেশি আছে, মানে এদের পরিসংখ্যা যতগুলো আছে সেটাই এই শ্রেণীর পরিসংখ্যা হবে, অর্থাৎ সব পরিসংখ্যাগুলো যোগ করে বসাতে হবে, অর্থাৎ এখান থেকে বাড়তে বাড়তে আসবে। ঠিক আছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখো, এখানে বলছে 30-এর কম, দেখো এখানে 100 আছে, 30-এর কম, 30-এর কম মানে কি, এখানে তো 30-এর কম নেই, তো 30-এর কম নেই, তাহলে কী হবে, শূন্য হবে ওই জন্য। আবার বলছে 40-এর কম, 40-এর কম কত আছে, 3, 40-এর কম আছে 3, এখানে ছকটা এখানে দেখো, এই ছকটায় আছে 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, এটা কোন শ্রেণী, কোন পদ্ধতিতে আছে, এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। কেন, এটা দেখো 30 থেকে 40, ঠিক তার পরবর্তী শ্রেণীটা শুরু হচ্ছে এর ঊর্ধ্বসীমা থেকে, ঊর্ধ্বসীমা 40, 40 থেকে আবার 50, দেখো এই 30 থেকে 40 এর পরিসংখ্যা আছে 3, তার মানে 30 থেকে 40 মানে কি, আমরা এখানে কিন্তু 39 পর্যন্ত নিতে পারবো, 40টা এই শ্রেণীর মধ্যে 40টা নেব না, এই শ্রেণীর মধ্যে 39 পর্যন্তই নেব, এই 40টা নেব কিন্তু পরবর্তী শ্রেণীতে, তাহলে 30 অথবা 30-এর বেশি, তাহলে এখানে আমাদের পরিসংখ্যাটা এই 30 থেকে 40 মানে এখানে 3 আছে। এবার এই টেবিলটা দেখো, এখানে বলছে 30-এর কম, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো 30 থেকে 40, 30-এর কম কিছু নেই, যার জন্য এখানে দেখো 30-এর কম 0, তারপর যে 40-এর কম, 40-এর কম মানে এখানে দেখো 30 থেকে 40, তাহলে এই শ্রেণীটা নিশ্চয়ই 40, আমরা 39 পর্যন্ত নেব, তাহলে 40-এর কম মানে কি 30 থেকে 39 পর্যন্ত, সেটা কত 30, 3 আছে, তো ওই জন্য এখানে দেখো 3। ঠিক দেখো 50-এর কম, 50-এর কম মানে কি, দেখো 40 থেকে 50, 50-এর কম মানে 40 থেকে 50, তার মানে এখানে আমরা 49 পর্যন্ত নিতে পারবো, 50-এর নিশ্চয়ই কম, তো এখানে আছে 12। এইবারে ব্যাপারটা দেখো, ঠিক এখানে দেখো আগের যে পরিসংখ্যাটা ছিল ওই পরিসংখ্যাটা সঙ্গে প্লাস এই 12 যোগ করে 15 হবে ওই 50-এর কম, কারণ 50-এর কম মানে সে 30-এর কম যেটা যে পরিসংখ্যা বা 40-এর কম যেটা সে পরিসংখ্যাটাও নিতে হবে, তো 30-এর কম পরিসংখ্যা তো 0 ছিল, আর 40-এর কম পরিসংখ্যা কত 3 আছে, আর 50-এর কম মানে কি সেটাও এই পরিসংখ্যাগুলোও যোগ করে বসাতে হবে, ওই জন্য দেখো 3-এর সঙ্গে আর 50-এর কম আছে ওর পরিসংখ্যা কত 12, তাহলে 3 যোগ 12 = 15। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কিন্তু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে কি হয় দেখো, পরপর মানগুলো দেখো, এখানে 15, এখানে 19, 25, এইভাবে ছোট থেকে বড় হতে হতে আসে, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যায় কি হয়, ছোট থেকে বড় হয়, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকায় কি হবে, বড় থেকে আস্তে আস্তে ছোট হতে হতে আসবে। দেখো এখানে 30 অথবা 30-এর বেশি, একটু এখানে লক্ষ্য করো, এই টেবিলটা দেখো 30 অথবা 30-এর বেশি, দেখো 30 থেকে 40, 30-এর বেশি মানে কি এখান থেকে 100 পর্যন্ত 30-এর বেশি, তাহলে 30-এর বেশি, 30 বা 30-এর বেশি বলতে কী বোঝাচ্ছে, এখানে যতগুলো পরিসংখ্যা আছে এই 3, 12, 4, 6, 9, 4, 2 সব পরিসংখ্যাগুলোই কিন্তু এই 30 বা 30-এর বেশি পরিসংখ্যা হবে, এই জন্য দেখো এখানে কি করেছে, সমস্ত পরিসংখ্যাগুলো যোগ করে হচ্ছে 40, অর্থাৎ বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে কি হয়, বড় থেকে ছোট হয়, খেয়াল রাখবে। তাহলে কি বললাম আরেকবার ভালো করে শুনে নাও, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে কি হয়, ছোট থেকে বড় হয় পরিসংখ্যা, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যায় কি হবে, বড় থেকে আস্তে আস্তে ছোট হতে হতে আসবে। তো এটাই হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তো এটা তো বললাম, তো অঙ্ক করার সময় দেখবে আমরা আরও ভালো করে বুঝিয়ে বলে দেব। তো আজকের তো আর এই 11.1-এর অঙ্ক আর করব না, পরের ক্লাসে আমরা
এই 1 থেকে অঙ্কগুলো 1 তারপরে 2 এই অঙ্কগুলো করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত।